প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই সুস্থ এবং নিরাপদে আছো। আমি তোমাদের যে সাবজেক্টটি ক্লাস নিচ্ছি সেটি হচ্ছে আর্কিটেকচারাল ম্যাটেরিয়াল অ্যান্ড প্রোডাক্টস। সাবজেক্ট কোড হচ্ছে 68711। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম খান, ইনস্ট্রাক্টর আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। তোমরা যারা আগের ক্লাসগুলি ফলো করেছো ইতিমধ্যে তোমরা দেখতে পেয়েছো যে আমি এই স্টোন বা বিল্ডিং স্টোনের উপর দুটি ক্লাস নিয়েছি। সেক্ষেত্রে তোমাদের কিছু ছিল, মন্তব্য ছিল এরকম যে ক্লাসগুলা তোমরা বইয়ে খুঁজে পাচ্ছ না। আসলে বাজারের যে প্রচলিত বইগুলি আছে সেই প্রচলিত বইগুলিতে আমার যে আমি যে টপিকসগুলি পড়াচ্ছি সেই টপিক্সের সাথে তোমরা একটু ম্যাচ করে নিবে, তাহলে ওখানে তোমরা সব ইনফরমেশনগুলো পেয়ে যাবে। হ্যাঁ, আর এতে করে আশা করি সমস্যা হবে না খুব একটা। তো আজকে আমরা দুইটা পার্ট শেষ করেছি, আজকে আমরা তৃতীয় পার্টে আসবো এবং এর মধ্যে দিয়ে চ্যাপ্টার 1 অর্থাৎ বিল্ডিং স্টোন শেষ করব। তো গত ক্লাসে আমরা যা পড়েছিলাম সেটা ছিল যে স্টোন ওয়্যার অ্যান্ড পোর্সেলিন, তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য ইউজ অফ স্টোন, স্টোনের ব্যবহার, এবং ডিফাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্টোন, অর্থাৎ স্টোনের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল সেইগুলো, অর্থাৎ তার ধর্মগুলো। আমাদের আজকের যে ক্লাস সেটা হবে ডিফারেন্ট টেস্ট অফ স্টোন, অর্থাৎ পাথরের বিভিন্ন ধরনের টেস্ট আছে, পাথরের বিভিন্ন ধরনের ল্যাব টেস্ট বা পরীক্ষাগারের কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো। তাহলে আজকের এই লেসনটি আমরা কমপ্লিট করলে কি শিখতে পারবো বা আমরা এখান থেকে কি অর্জন করতে পারবো, অর্থাৎ আউটকাম অফ দ্য লেসন। তো এই লেসনটি, আফটার কমপ্লিটিং দিস লেসন, স্টুডেন্ট উইল বি এবল টু নো ভ্যারিয়াস টেস্ট অফ স্টোন, অর্থাৎ পাথরের বিভিন্ন ধরনের টেস্ট সম্বন্ধে জানতে পারবো এবং এই টেস্টগুলা কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা সম্বন্ধে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো। এবার আসতেছি যে পাথরের যে টেস্টগুলো আছে, পাথরের আসলে অনেক ধরনের টেস্ট আছে। এর মধ্যে আমরা এখানে উল্লেখযোগ্য যে টেস্টগুলি বেশ উল্লেখযোগ্য হারে ব্যবহার করা হয় সেগুলো আমরা এখানে তুলে ধরেছি, চেষ্টা করেছি তুলে ধরার। তো প্রথম টেস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিড টেস্ট। এরপরে আছে অ্যাট্রিশন টেস্ট, এরপরে হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট, অর্থাৎ পানি শোষণ করার যে একটা টেস্ট বা পরীক্ষা, পানি শোষণ ক্ষমতা নির্ণয় করার যে পরীক্ষা সেটা হলো ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট। এরপর হচ্ছে স্মিথ টেস্ট, এরপর হচ্ছে অ্যাব্রাশন টেস্ট, অর্থাৎ পাথরের ক্ষয়রোধিতা পরীক্ষা করার জন্য যে টেস্টটা করে সেটাকে বলা হয় অ্যাব্রাশন টেস্ট। এখন আমরা যে টেস্টগুলোর কথা বলেছি সেগুলো একে একে বর্ণনা করব। তো প্রথমে আসা যাক অ্যাসিড টেস্ট। তো অ্যাসিড টেস্টটা কি এবং এটা কেন করা হয়, অবজেক্টিভ। দিস টেস্ট ইজ পারফর্ম টু নো দ্য ওয়েদারিং ইফেক্ট অন স্টোন। এই টেস্টটা করা হয় হচ্ছে যে ওয়েদারিং ইফেক্ট, অর্থাৎ পরিবেশের যে ইফেক্টগুলো আছে, অর্থাৎ শহর বা এরকম শহরের যে শিল্প এলাকার যে দূষিত আবহাওয়া আছে সেই দূষিত আবহাওয়ায় এই পাথরগুলা কেমন বিহেভ করবে, এই পাথরগুলোর বিহেভ কেমন হবে, অর্থাৎ এটা দূষিত আবহাওয়া এটা ক্ষয়রোধী কিনা, এইগুলো জানার জন্য আমরা অ্যাসিড টেস্টটা করে থাকি। এখন এই অ্যাসিড টেস্টটা আমরা সাধারণত কীভাবে করে থাকি? এই অ্যাসিড টেস্টটা করে থাকি হচ্ছে কিছু স্যাম্পল স্টোন ইজ প্লেসড ইন এ সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ইজ কেপ্ট দেয়ার ফর 7 days। কিছু পাথরকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা সাধারণত 1% স্ট্রং, 1% জলীয় দ্রবণ যেটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডে, সেখানে আমরা 7 দিনের মতো এটাকে ডুবিয়ে রাখি। এরপরে এই সলিউশনটাকে এজিটেট করা হয়, অর্থাৎ উত্তেজিত করা হয়, নাড়াচাড়া করা হয় অ্যাট ইন্টারভেলস, মানে কিছুক্ষণ পর পর এটাকে এই দ্রবণটাকে নাড়ানো হয়। আচ্ছা, এরপরে নাড়ানোর ফলে আমরা কি দেখতে পাই? রেজাল্টেন্ট কনক্লুশন, অর্থাৎ
এখান থেকে যেটা রেজাল্ট আসবে সেটা কি, এবং এটার আমরা কনক্লুশন কি বলতে পারি বা কি সিদ্ধান্ত নিতে পারি। আচ্ছা, ইফ দ্য এজেস আর ব্রোকেন অ্যান্ড পাউডার্ড ইজ ফর্মড অন দ্য সারফেস, অর্থাৎ যদি পাথরের গায়ে যদি পাউডারের মতন গুঁড়ো গুঁড়ো জমা হয় অথবা এর প্রান্ত বরাবর যদি ভেঙে যায়, তাহলে এটা বোঝাবে যে এর ভিতরে ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি আছে। এখানে বলা হয়েছে ইট ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম কার্বনেট, তার মানে হচ্ছে এর ভিতরে ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি আছে, এবং এই ধরনের স্টোন অ্যান্ড সাচ এ স্টোন উইল হ্যাভ পুয়ার ওয়েদারিং কোয়ালিটি, অর্থাৎ এই ধরনের স্টোনগুলো হবে দুর্বল প্রকৃতির, অর্থাৎ খুব সহজেই দূষিত বায়ু দ্বারা এটা আক্রান্ত হবে। এই হলো আমাদের এসিড টেস্ট। তাহলে এসিড টেস্টটা কি বললাম, যে এই টেস্টটা পারফর্ম করা হচ্ছে যে দূষিত বায়ু বা পলিউটেড এয়ার পাথরের উপরে কি ধরনের ইফেক্ট ফেলে সেটা জানার জন্য। আর এটা কিভাবে করা হয়, এটা হচ্ছে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1% হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে কি করা হয়, এই পাথরকে ডোবানো হয়। হ্যাঁ, এরপর এটাকে 7 দিন রেখে দেওয়া হয় এবং আস্তে আস্তে বিভিন্ন সময় এটাকে নাড়াচাড়া করা হয়। এরপরে যদি দেখা যায় যে এর প্রান্তটা ভেঙে গেছে পাথরের এবং এর গায়ে মানে পাউডারের মতন গুঁড়ো জমা হয়, তাহলে বোঝা যাবে যে এই পাথরটা তে ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি আছে, এবং এই ধরনের পাথর খারাপ আবহাওয়ার যে খারাপ দিকগুলো আছে সেগুলো দিয়ে সে আক্রান্ত হতে পারে। তো আশা করি তোমরা এই এসিড টেস্টে বুঝতে পেরেছো। এখন আমরা যাচ্ছি অ্যাট্রিশন টেস্ট অন বিল্ডিং স্টোন। অ্যাট্রিশন টেস্ট অন বিল্ডিং স্টোন। নির্মাণ পাথরের যে অ্যাট্রিশন টেস্ট সেটা সম্বন্ধে আমরা এখন বলবো। এটা কেন করা হয়? দিস টেস্ট ইজ ডান টু ফাইন্ড আউট দ্য রেট অফ ওয়ার অফ স্টোনস, অর্থাৎ এই টেস্টটা করা হয়ে থাকে যে পাথরের যে ক্ষয়ের পরিমাণটা সেটা বের করার জন্য। হুইচ আর ইউজড ইন রোড কনস্ট্রাকশন, অর্থাৎ রাস্তায় যে বিভিন্ন ধরনের লোড যায়, সেই লোড যাওয়ার কারণে রাস্তার গাড়ির যে চাকা, অর্থাৎ গাড়ির যে চাকা, সেই চাকা বা টায়ারের সাথে যে ঘর্ষণজনিত কারণ বা এর যে সারফেসের সাথে এর যে ইয়েটা হয়, টাচটা হয়, এর ফলে যে এর ওয়ারিংটা হয়, সেই ওয়ারিং এর হারটা নির্ণয় করার জন্য এই অ্যাট্রিশন টেস্টটা ইউজ করা হয়। এই রেজাল্ট অফ দ্য টেস্ট ইন্ডিকেটস দ্য রেজিস্টিং পাওয়ার অফ স্টোন এগেনস্ট দ্য গ্রিন্ডিং অ্যাকশন আন্ডার ট্রাফিক, অর্থাৎ আন্ডার ট্রাফিক মানে এর উপর দিয়ে ট্রাফিক চললে, অর্থাৎ গাড়ি ঘোড়া চললে সে কি পরিমাণ রেজিস্ট করতে পারে, অর্থাৎ গাড়ি ঘোড়া চললে সেই পাথরের যে ওয়ারিংটা হয় সেটাকে কিভাবে সে রেজিস্ট করতে পারে, কি পরিমাণ রেজিস্ট করতে পারে, সেটা এই টেস্টের মাধ্যমে আমরা সহজেই জানতে পারি। আচ্ছা, এই টেস্ট এখন কিভাবে করা হয়? টেস্টটি করা হয়েছে যে কিছু পরিমাণ পাথরকে ছোট ছোট টুকরা করা হয়। স্যাম্পল অফ স্টোনস, পাথরের যে নমুনাগুলো আছে সেগুলো কি করা হয়, ইজ ব্রোকেন, ভাঙা হয়, ইনটু পিসেস, টুকরো টুকরো করে, অ্যাবাউট 5 to 7 সেন্টিমিটার সাইজ, 5 থেকে 7 সেন্টিমিটার এর ছোট ছোট টুকরা হিসেবে এগুলোকে ভাঙা হয়। এরপরে এই পাথরগুলোকে ওজন করে নেওয়া হয়। সাচ পাইপস, সাচ পিসেস মানে এই পিসেসগুলোকে ওয়েইং করা, ওজন করে নেওয়া হয়, 5 কেজির মতো ওজন করে নেওয়া হয়, এবং এই ডেভিলস অ্যাট্রিশন টেস্ট মেশিনের সিলিন্ডার আছে। ডেভিলস অ্যাট্রিশন টেস্ট মেশিনের সিলিন্ডার আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডেভিলস অ্যাট্রিশন টেস্ট মেশিন, এখানে দুটো সিলিন্ডার আছে। এই যে সিলিন্ডারগুলো হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করা হয়ে থাকে, এগুলোর দুই পাশে মুখ বন্ধ থাকে। এই সিলিন্ডারের ভিতরে 5 কেজি ওজন করে নেওয়া পাথরগুলোকে ঢোকানো হয়। আর এই সিলিন্ডারের ডায়ামিটার হচ্ছে ডায়ামিটার অ্যান্ড লেন্থ অফ সিলিন্ডার, অর্থাৎ এর ব্যাস, সিলিন্ডারটার ব্যাস এবং এর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার এর ব্যাস, এবং দৈর্ঘ্য হচ্ছে 34 সেন্টিমিটার। তো সিলিন্ডারগুলো কি বন্ধ অবস্থায় থাকে আমি বলেছি, এবং এরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থান করে। আর এই সিলিন্ডারগুলোকে 2000 টাইমস 2000 বারকে ঘোরানো হয়। এরপরে এর ভেতর থেকে কিছু কন্টেন্টগুলোকে, অর্থাৎ ঘোরানোর পরে এর ভেতর থেকে কন্টেন্টগুলোকে বের করে নিয়ে আসে, অর্থাৎ
পাথরগুলোকে বের করে নিয়ে আসা হয় এবং এটা 2 মিলিমিটার চালনির সাহায্যে কি করা হয়, সিভ করা হয়, চালনির সাহায্যে এই চালা হয়। তো এইভাবে হচ্ছে কত পার্সেন্ট চালার পরে এটাকে ওজন করা হয় এবং ওজন থেকে এটা শতকরা কত পার্সেন্ট ক্ষয় হয়েছে সেটা এখান থেকে বের করে নেওয়া হয়। তাহলে অ্যাট্রিশন টেস্ট আমি বলছিলাম কি, যে অ্যাট্রিশন টেস্টটা হচ্ছে যে কি পরিমাণ পাথর এর উপর দিয়ে ট্রাফিক, অর্থাৎ কোনো রোড কনস্ট্রাকশন করা হলে সেই রোডের উপর দিয়ে যে পাথরগুলো আমরা ইউজ করি রোডে, সেই পাথরগুলো এর উপর দিয়ে ট্রাফিক চলাচলের কারণে কি পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় সেটা বের করার জন্য এই অ্যাট্রিশন টেস্টটা ইউজ করা হয়ে থাকে। আর এই টেস্টটা সাধারণত করার জন্য পাথরগুলোকে 5 থেকে 7 সেন্টিমিটারের সাইজে ভাঙা হয় এবং এই সাইজগুলোকে পরবর্তীতে ওজন করে নেওয়া হয় 5 কেজির মতো। ওজন করে নিয়ে এই ডেভিলস অ্যাট্রিশন টেস্ট মেশিনের সিলিন্ডারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই সিলিন্ডারের মুখটা থাকে বন্ধ এবং এই সিলিন্ডারটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে অনুভূমিকের সাথে। এটাকে 2000 বারের মতন ঘোরানো হয়। ঘোরানোর ফলে এর ভিতরে যে অবশেষগুলি পড়ে সেগুলিকে পরে কী করা হয়, 2 মিলিমিটার চালনি দ্বারা চেলে কী পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটাকে শতকরা হার হিসাবে দেখানো হয়। তো এটাই হচ্ছে আমার কি ডেভিল অ্যাট্রিশন টেস্ট। আচ্ছা, এরপরে আমরা আসতেছি ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট, অর্থাৎ যে নির্মাণ পাথরগুলি আছে, তো সেই নির্মাণ পাথরগুলিও আবার বিভিন্ন সময় পানি শোষণ করে। তো এই পানি শোষণ ক্ষমতাটা বা কতটুকু কী পরিমাণ পানি শোষণ করতে পারে সেটা এইটা নির্ণয় করার জন্য কি করা হয়, ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট করা হয়ে থাকে। তো এটা যেভাবে করা হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রথমে কিছু পাথরকে, নমুনা পাথরকে ড্রাই অবস্থায়, একদম সম্পূর্ণ শুষ্ক অবস্থায় ওজন নেওয়া হয় এবং যে ওজনটাকে ধরা হয় হচ্ছে W1 গ্রাম। এরপরে এই ওজনকৃত নমুনা পাথরকে কি করা হয়, একটা পানির মধ্যে, মানে একটা পাতিত পানি বা ডিস্টিলড ওয়াটারের মধ্যে কি করা হয়, 24 আওয়ার্স 24 ঘন্টা ডুবিয়ে রাখা হয়। এরপরে এই পাথরের যে কিউব, এটাকে কি করা হয়, শুকনা কাপড় দ্বারা এটাকে মুছে নেওয়া হয়। উপরের যে পানিগুলো থাকে সারফেসের উপরে, সেই পানিগুলোকে উইপ করে দেওয়া হয়, অর্থাৎ মুছে নেওয়া হয়। এরপর এটাকে আবার কি ওজন নেওয়া হয়, ইটস ওয়েট এগেন। এই ওজনটাকে আমরা ধরতেছি W2 গ্রাম। তাহলে এই পর্যন্ত কি করলাম, প্রথমে বলছে যে শুকনা পাথরকে আমরা প্রথমে ওজন নেব, নেওয়ার পরে সেই পাথরটাকে ডিস্টিল ওয়াটারের মধ্যে 24 ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এটাকে একটা উঠিয়ে এনে শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে তারপরে আবার দ্বিতীয় ওজনটা নেব। তো সেই ওজনটা ধরবো আমরা হচ্ছে W2। এখন এই প্রথম এবং দ্বিতীয় ওজনের যে পার্থক্য সেটা হবে কি W3। প্রথম এবং দ্বিতীয় ওজনের পার্থক্যটাই আমরা হচ্ছে W3, প্রথম W3 যেটা হচ্ছে কি পরিমাণ পানি এটা শোষণ করছে সেটা। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারছি যে পার্সেন্টেজ অ্যাবজর্পশন বাই ওয়েট আফটার 24 আওয়ার্স, অর্থাৎ দ্বিতীয় ওজন মাইনাস প্রথম ওজন, অর্থাৎ দ্বিতীয় ওজন বলতে ভেজা ওজন মাইনাস হচ্ছে শুকনো অবস্থায় ওজন, ইন্টু 100 ডিভাইডেড বাই শুকনো অবস্থায় ওজন। এটা এই সিম্পল একটা ইকুয়েশনের মাধ্যমে এটা শতকরা হার হিসাবে কত পার্সেন্ট পানি শোষণ করছে খুব সহজেই এখান থেকে বের করে নেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি পানি শোষণ ক্ষমতা, অর্থাৎ পাথরের বা স্টোনের পানি শোষণ ক্ষমতা। আমরা খুব সহজেই এই পদ্ধতিতে পানি শোষণ ক্ষমতার পরিমাণ বের করে নিতে পারি। আশা করি তোমরা পানি শোষণ ক্ষমতা কিভাবে বের করে বা পানি শোষণের পরিমাণটা কতটুকু পাওয়া যাবে সেটা কিভাবে বের করা যায় এটা তোমরা এখন নিজেরাই করতে পারবে। এরপরে আসতেছি স্মিথ টেস্ট। এই পরীক্ষার সাহায্যে পাথরে মাটি, কাদা বা অন্য কোনো দ্রাব্য বা সলিউবল কোনো পদার্থ আছে কিনা সেটা বের করা হয়। দিস টেস্ট ইজ পারফর্মড, এই টেস্টটি করা হয়ে থাকে টু ফাইন্ড আউট দ্য প্রেজেন্স অফ সলিউবল ম্যাটার, মানে সলিউবল ম্যাটার অর্থাৎ হচ্ছে এখানে কোনো দ্রবণীয়
হ্যাঁ, কোনো দ্রবণীয় কোনো পদার্থ আছে কি না সেটা বের করার জন্য আমরা এই পরীক্ষাটি করে থাকি। তাহলে স্মিথ টেস্টটি কেন করা হয়? স্মিথ টেস্টটি করা হয়ে থাকে যে পাথর বা নমুনা পাথরের ভিতরে কোনো ধরনের দ্রবণীয় পদার্থ আছে কিনা। দ্রবণীয় বলতে বোঝায় যে এমন কোনো ম্যাটেরিয়ালস আছে কিনা যেটা সহজেই পানিতে কি হয়, দ্রবীভূত হতে পারে। সেটার পরিমাণ বের করার জন্য আমরা কি করি, এই স্মিথ টেস্টটা করে থাকি। আর এটা কীভাবে করা হয়? few chips or pieces of stone are taken and they are placed in a glass tube. একটা গ্লাস টিউবের ভিতরে, কাচের তৈরি একটা টিউবের ভিতরে কিছু চিপস অর পিস, চিপস মানে হচ্ছে স্টোন চিপস অর্থাৎ পাথরের টুকরা নেওয়া হয়। এরপরে এই টিউবটি ক্লিয়ার ওয়াটার, দ্য টিউব ইজ দেন ফিল্ড উইথ ক্লিয়ার ওয়াটার, টিউবটিকে কী করা হয়, পরিষ্কার এবং স্বচ্ছ পানি দ্বারা পূর্ণ করা হয়। আফটার অ্যাবাউট অ্যান আওয়ার, 1 ঘন্টা পর, দ্য টিউব ইজ ভিগোরাসলি স্টায়ার্ড অর শেকেন, 1 ঘন্টা পর এই টিউবটিকে খুব বেশি পরিমাণে ঝাঁকানো হয়। এর ভিতরে এখন বলা হয়েছে যে প্রেজেন্স অফ আর্থ দ্য ম্যাটার উইল কনভার্ট দ্য ক্লিয়ার ওয়াটার ইনটু ডার্টি ওয়াটার। তো এর ভিতরে যদি কোনো কাদা মাটি বা কাদা জাতীয় বা এরকম দ্রবণীয় কোনো পদার্থ থেকে থাকে, সেগুলো কি করে, এই স্বচ্ছ পানির সাথে মিক্সড আপ হয়ে এই স্বচ্ছ পানিটাকে কি করে, একটা ডার্টি ওয়াটার অর্থাৎ নোংরা পানিতে পরিণত করে। তো এখান থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারি, সেটা কি, যদি মানে ইফ ওয়াটার রিমেন্স ক্লিয়ার, পানিটা যদি স্বচ্ছ থাকতো, স্টোন উইল বি ডিউরেবল অ্যান্ড ফ্রি ফ্রম এনি সলিউবল ম্যাটার, অর্থাৎ স্টোনটা হয়তো তখন কি, ডিউরেবল মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, অ্যান্ড ফ্রি ফ্রম এনি সলিউবল ম্যাটার, মানে পানি যদি স্বচ্ছ থাকে তাহলে বোঝা যাবে যে এটা দীর্ঘস্থায়ী মানে ডিউরেবল, আর এটাতে কোনো রকমের দ্রবণীয় পদার্থ নেই। তো স্মিথের টেস্টে ছিল এই, অর্থাৎ আমরা যদি আমি এটাকে আবার একটু রিভিউ করি, যে তাহলে স্মিথের টেস্টটা করা হয়ে থাকে এর ভিতরে দ্রবণীয় কোনো পদার্থ আছে কিনা সেটা জানার জন্য পাথরের ভিতরে। আর এটা করা হয়ে থাকে যে কিছু পাথরের টুকরাকে একটা গ্লাস টিউবে নিয়ে এটা কিছু 1 ঘন্টার মতো রেখে দেওয়া হয়। এরপর এটাকে খুব ভালোভাবে মানে ভিগোরাসলি ঝাঁকানো হয়, ঝাঁকানোর পরে অবজার্ভ করা হয় আসলে কী ঘটলো। যদি দেখা যায় যে না এই ক্লিন ওয়াটারটা ডার্টি ওয়াটারে পরিণত হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে এর ভিতরে সলিউবল ম্যাটার আছে। আর যদি এটা ডার্টি না হয় তাহলে এখানে বুঝতে হবে যে এর ভিতরে কোনো সলিউবল ম্যাটার নাই এবং এই পাথরটা হচ্ছে ডিউরেবল, অর্থাৎ দ্রবণীয় কোনো পদার্থের ভিতরে নাই। এরপরে আসতেছি অ্যাব্রাশন টেস্ট অন এগ্রিগেট। অ্যাব্রাশন টেস্ট অন এগ্রিগেট। তো অ্যাব্রাশন টেস্ট অন এগ্রিগেট মানে এই এগ্রিগেট বলতে আমরা বোঝাই যে আসলে পাথরকে, হ্যাঁ পাথর না, নট অনলি পাথর। এগ্রিগেট বলতে বোঝানো যে আমরা কংক্রিট তৈরি করি, সেই কংক্রিটের একটা উপাদান হচ্ছে এগ্রিগেট। কংক্রিটের মধ্যে 2 ধরনের এগ্রিগেট থাকে, এটা হচ্ছে কোর্স এগ্রিগেট আর একটা হচ্ছে ফাইন এগ্রিগেট। মানে মোটা দানাদার যে এগ্রিগেটগুলো সেগুলো বলা হয় কোর্স এগ্রিগেট, যেমন পাথর, তারপরে ব্রিক চিপস। আর সূক্ষ্ম দানার যেগুলো যেমন বালু, এগুলোকে বলা হয় ফাইন এগ্রিগেট। তো এই অ্যাব্রাশন টেস্টটা করা হয় হলো পাথরের ক্ষয়রোধিতা জানার জন্য। অবজেক্টিভ টু ফাইন্ড আউট দ্য লস এঞ্জেলস অ্যাব্রাশন ভ্যালু অফ এগ্রিগেটের লস এঞ্জেলস অ্যাব্রাশন ভ্যালু জানার জন্য। আর হচ্ছে সুইটেবিলিটি অফ এগ্রিগেট ফর ইউজ ইন রোড কনস্ট্রাকশন প্রজেক্ট, রাস্তা নির্মাণ করার জন্য যে পাথরগুলো আমরা ইউজ করব সেটা আদৌ সুইটেবল কিনা, অর্থাৎ এটা মানে রাস্তা তৈরির জন্য উপযোগী কিনা সেটা বের করার জন্য এই অ্যাব্রাশন টেস্ট করা হয়ে থাকে। তো এখন এই টেস্ট করার জন্য আমরা কি যন্ত্রপাতি ইউজ করে থাকি বা যে আমাদের ইকুইপমেন্টসগুলো বা অ্যাপারেটাসগুলো লাগে সেগুলো আমরা এখন জানব। 1. লস এঞ্জেলস অ্যাব্রাশন মেশিন। এই যে ফিগারে যে মেশিনটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে লস এঞ্জেলস অ্যাব্রাশন মেশিন। এই মেশিনটির সাইড থেকে ব্যাস হচ্ছে 70 সেন্টিমিটার, আর ভিতরের
দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্য হচ্ছে এটির 50 সেন্টিমিটার। আর এটা এই যে একটা এখানে এক্সিস আছে, এই এক্সিস বরাবর ঘুরতে পারে। এখানে এই যে মোটর আছে, এই মোটরটা এটাকে ঘোরাতে সাহায্য করে। তো যেটা বলছিলাম যে লস অ্যাঞ্জেলস অ্যাব্রাশন মেশিন অ্যাব্রাসিভ চার্জ বলস, অর্থাৎ এই মেশিনের ভিতরে কিছু স্টিলের তৈরি বল থাকে, কাস্ট আয়রনের এগুলো তৈরি। এই বলগুলো হচ্ছে 48 মিলিমিটার ডায়ামিটার, অর্থাৎ বলগুলোর ব্যাস হচ্ছে কত, 48 মিলিমিটার ডায়ামিটার। অ্যান্ড ইচ ওয়েইং বিটুইন 390 টু 445, অর্থাৎ প্রত্যেকটা বলের ওজন হচ্ছে 390 থেকে 445 গ্রাম। 6 থেকে 12টা বল এর ভিতরে প্রয়োজন হয়। 6 to 12 বলস আর রিকোয়ার্ড। তাহলে অ্যাপারেটাসগুলো কি কি আছে, যে লস অ্যাঞ্জেল অ্যাব্রাশন মেশিন থাকবে, অ্যাব্রাসিভ চার্জ বল থাকবে, বলগুলো আবার তৈরি হচ্ছে কাস্ট আয়রনে, প্রত্যেকটা বলের ডায়ামিটার হচ্ছে 48 মিলিমিটার এবং এদের ওজন হচ্ছে 399 থেকে 445 গ্রামের মধ্যে। 6 থেকে 12টি বল এই লস অ্যাঞ্জেল অ্যাব্রাশন টেস্ট মেশিনে থাকে। এছাড়া কীভাবে করা হয়ে থাকে, মোটামুটি 5 কেজি ওজনের স্যাম্পল পাথরকে মেপে নেওয়া হয়। এরপরে এই স্যাম্পলগুলোকে কী করা হয়, প্লেস করা হয় অ্যান্ড অ্যাব্রাসিভ চার্জ বলস অন দ্য সিলিন্ডার অ্যান্ড ফিক্স দ্য কাভার, অর্থাৎ প্লেস দ্য অ্যাগ্রিগেটস, এই অ্যাগ্রিগেটগুলোকে স্টোনগুলোকে কী করা হয়, অ্যাব্রাসিভ চার্জ, অর্থাৎ পাথর এবং এই অ্যাব্রাসিভ চার্জ বলগুলোকে কী করা হয়, ওই ড্রামটার ভিতরে প্রবেশ করে দেওয়া হয় এবং এটাকে আটকিয়ে দেওয়া হয়। আফটার দ্যাট রোটেট দ্য মেশিন, এরপরে কী করা হয়, মেশিনটাকে ঘোরানো হয় অ্যাট এ স্পিড অফ 30 to 33 রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে 30 থেকে 33 বার এটাকে ঘোরানো হয়, রিভলিউশন করা হয়। দ্য নাম্বার অফ রেভলিউশনস শুড বি 500, এবং এই মেশিনের ঘূর্ণনের সংখ্যা প্রতি মিনিটে 30 থেকে 33 হবে এবং সর্বমোট কী করতে হবে, 500 বার এটাকে ঘোরানো হয়। এরপর দ্য মেশিন ইজ স্টপ, মেশিনটিকে বন্ধ করা হয় আফটার দ্য স্পেসিফাইড নাম্বার অফ রেভলিউশন, নির্দিষ্ট সংখ্যক ঘূর্ণনের পর, অর্থাৎ 500 বার ঘোরানোর পর মেশিনটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এর নিচে যে পরিমাণ এগ্রিগেটগুলো জমা হয় সেগুলোকে কী করা হয়, ডিসচার্জ করা হয় একটা ট্রের ভিতরে, অর্থাৎ ট্রের ভিতরে এই এগ্রিগেটগুলোকে বের করে নিয়ে আসে ট্রে করে। এখন এই যে পরিমাণ পাথর হয়ে যায়, এখান থেকে ভেঙে যায়, সেই পরিমাণ পাথরকে কী করা হয়, মানে এই ওজন করা হয় কীভাবে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে সিভ আছে 17 মিলিমিটার, সেই সিভ দ্বারা এটাকে ওজন করা হয়। তো ওজন করে নেওয়ার পর এটাকে শতকরা হারে কতটুকু ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটা এখান থেকে বের করে নেওয়া হয়। অর্থাৎ এটা বলতে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এমন যে আমি ধরো 5 কেজি ওজনের পাথর নিয়েছিলাম, তো এটার ভিতরে যখন আমি ওই বলগুলা চার্জ করে 500 বার ঘুরাইছি পুরা ড্রামটাকে, তখন কি হয়েছে, এর ভিতরে কিছু পাথর ভেঙে গেছে। তো এই ভেঙে যাওয়া পাথরগুলা যখন আমি আবার বের করে নিয়ে আসবো তখন ওয়েট করব, এখন ওজন নেব। তাহলে প্রথমে যে পাথর ছিল 5 কেজি আর ভেঙে যাওয়ার পর যে পাথর আসলো, এই দুইটার পরিমাণকে আমি কি করব, বিয়োগ করার পর পূর্বের যে পরিমাণ পাথর ছিল সেটা দ্বারা আমরা ভাগ করব, করে 100 দ্বারা গুণ করব। তাহলে এইভাবে আমরা কি করব, শতকরা কত পার্সেন্ট আমাদের ভেঙে গেছে বা শতকরা কত পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটা খুব সহজে আমরা এখান থেকে বের করতে পারবো। তো এই হচ্ছে লস অ্যাঞ্জেল অ্যাব্রাশন টেস্ট, আর এটা হচ্ছে লস অ্যাঞ্জেল অ্যাব্রাশন টেস্ট মেশিন। এখানে কিছু বৈদ্যুতিক সুইচ আছে, এই সুইচ অন করলে এটা রোটেট করতে থাকে, মিনিটে 30 থেকে 33 বার পর্যন্ত আমরা এটাকে রোটেট করাবো। এটা একটা সিলিন্ডার, এটা সম্বন্ধে আমরা আগেও বলেছি। আর এই নিচের যে অংশটা আছে এখানে ট্রে থাকে, এই ট্রে এই কাভারটা খুলে দিলে ট্রের ভিতরে এই পাথরগুলা ডিসচার্জ করা যায়, বের করে নিয়ে আসা যায়, সেখান থেকে এটাকে আবার ওয়েট নেওয়া হয়। তো যেটা বলতেছিলাম যে এই অ্যাব্রাশন টেস্ট, লস অ্যাঞ্জেল অ্যাব্রাশন টেস্টটা এটা করা হয়ে থাকে পাথরের কি পরিমাণ ক্ষয়প্রাপ্ত হতে পারে সেটা বের করার জন্য, আর এটা আসলে রোড কনস্ট্রাকশনের জন্য সুইটেবল কিনা সেটা নির্ণয় করার জন্য। লস অ্যাঞ্জেল অ্যাব্রাশন মেশিন লাগবে, আর অ্যাব্রাসিভ চার্জ বল লাগে, কাস্ট আয়রনের তৈরি, এগুলা এরকম 6 থেকে 12টা মতো লাগে, বল লাগে।
তো এগুলোকে কি করা হয়, ওই 5 কেজি ওজনের মতো মেপে নেওয়া হয়, মেপে নিয়ে এটার ভিতরে ড্রামের ভিতরে ছেড়ে দেওয়া হয়, 30 বার মিনিটে ঘোরানো হয়। ঘোরানোর শেষে এটা 500 বার পর্যন্ত এভাবে ঘোরানো হয়। ঘোরানোর পর যে নিচে ট্রে আছে, কাভারটা খুলে সেই ট্রের ভিতরে এগুলো নিয়ে ওজন মাপা হয়। তো পূর্বের যে 5 কেজি ওজন এবং পরবর্তী যে ওজন, এই দুইটা ওজনকে আমরা মাইনাস করে, অর্থাৎ পার্থক্য কতটুকু সেটা বের করব। সেটাকে 5 কেজি ওজন যে পূর্বে নেওয়া আসলে সেটা দিয়ে ভাগ করব, ভাগ করে 100 দ্বারা গুণ করলে শতকরা কত পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটা আমরা এখান থেকে খুব সহজেই বের করতে পারবো। তো এই ছিল পাথরের বিভিন্ন ধরনের টেস্ট। এর বাইরে আরও কিছু টেস্ট আছে, তো আমরা মোটামুটি এগুলি ইম্পর্টেন্ট দেখে এই টেস্টগুলি আমরা আলোচনা করলাম আজকে। আশা করি তোমরা টেস্টগুলি বুঝতে পেরেছো। তো এই আজকের যে আলোচনা ছিল, সেই আলোচনা থেকে আমরা কিছু কোয়েশ্চেন দাঁড়িয়ে যাই। সেগুলো কীরকম? সেগুলো হচ্ছে যেমন, হোয়াট আর দ্য টেস্ট অ্যাভেলেবল ফর স্টোন, পাথরের কী কী ধরনের টেস্ট আমরা করতে পারি সেগুলা। তারপর হচ্ছে লস এঞ্জেল অ্যাব্রাশন টেস্ট শর্টলি, ডেসক্রাইব দ্য লস এঞ্জেলস অ্যাব্রাশন টেস্ট। অর্থাৎ লস এঞ্জেল যে অ্যাব্রাশন টেস্ট আছে এটা প্রায় পরীক্ষায় আসে অনেক সময়, যে লস এঞ্জেলস অ্যাব্রাশন টেস্টটাকে সম্বন্ধে বর্ণনা করো। এটা তোমরা এই জিনিসগুলো একটু খাতায় নোট ডাউন করবে এবং তোমাদের বাজারে প্রচলিত যে বইগুলো আছে সেই বইগুলো থেকে তোমরা এগুলো একটু টপিকস ওয়াইজ পড়ে নিবে। তাহলে আজকে আমরা কি পড়লাম? তাহলে আজকের ক্লাসে আমাদের পড়েছি ডিফারেন্ট টেস্ট অফ স্টোন। এই ডিফারেন্ট টেস্টগুলো কি কি ছিল একটু দেখে আসি আমরা। অ্যাসিড টেস্ট, অ্যাট্রিশন টেস্ট, ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট, স্মিথ টেস্ট, অ্যাব্রাশন টেস্ট। এই ছিল আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। তাহলে পরবর্তী ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো হচ্ছে ডেফিনেশন অফ জিও সারফেস, মানে অর্থাৎ কাদামাটি বা জিও সারফেস। তারপর হচ্ছে ক্লে অ্যান্ড ভেরিয়াস ক্লে প্রোডাক্ট, বিভিন্ন ধরনের কাদা এবং কাদাজাত প্রোডাক্ট, তারপর হচ্ছে এগুলোর ব্যবহার। তো এই আজকের এই পাথরের যে টেস্ট, এই টেস্টগুলির মধ্য দিয়ে আমার তৃতীয় পর্বের ক্লাস, প্রথম পর্বের যে 3 নম্বর ক্লাস অর্থাৎ তৃতীয় পার্ট, এটার মধ্য দিয়ে পাথর বা বিল্ডিং স্টোনের সমাপ্ত হলো। তো পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আর যেহেতু করোনাকালীন সময়, তোমরা সব সময় চেষ্টা করবে বাইরে গেলে মাস্ক পরার জন্য, বাইরে থেকে এসে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়ার জন্য এবং সরকার এর নির্ধারিত যে স্বাস্থ্যবিধিগুলি আছে সেগুলি মেনে চলার জন্য। আর তোমরা এই আজকের যে ক্লাসটি, এই ক্লাসটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটা ইউটিউবে তোমরা খুঁজে পাবা। এবং তোমাদের কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন অ্যারাইজ করলে সেগুলো কমেন্টসে বলতে পারো, ইউটিউবেও বলতে পারো, সেখানেও তোমরা বলতে পারো। আর এই ক্লাসটার পিডিএফ ফাইলটা আমি ইউটিউবে তোমাকে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্লাসগুলো ফলো করে সেই মতো তোমরা অধ্যয়ন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।